আজকে আমাদের এসএলএসটির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন একটা বিষয় শিখন বা লার্নিং বিষয় নিয়ে আলোচনা করব। এর বিভিন্ন তত্ত্ব আছে, একটা একটা করে আসবো, এর উপাদানগুলো আসবো। আজকে আমরা এই ক্লাসটায় শিখনের সম্বন্ধে একটা ধারণা, তার শ্রেণীবিভাগ, স্তর, সেগুলো খুব সহজভাবে জানা জিনিস আর একবার জানবার চেষ্টা করব, যাতে আমরা এখান থেকে এমসিকিউ গুলো অ্যান্সার করতে পারি। শিখন বা লার্নিং কি? এক কথায় শিখন মানে হচ্ছে শেখা। একজন ব্যক্তি, একজন মানুষ, আমি জন্মের পর থেকে যত দিন পর্যন্ত বাঁচবো কিছু না কিছু শিখে চলেছি। একদম একটা ছোট্ট শিশু প্রথমে কথা বলতে শেখে, হাঁটতে শেখে, দৌড়তে শেখে, তারপরে সাইকেল চালানো, সাঁতার কাটা থেকে শুরু করে পড়াশোনা শেখা, এভরিথিং, প্রতিটা মুহূর্তে যা কিছু শিখছে তাই হলো শিখন বা শেখা। শিখন মানে শুধু এটা নয় যে বই পড়ে জ্ঞান অর্জন করলাম, সেটা এডুকেশন হতে পারে, ট্রেনিং হতে পারে, কিন্তু শিখন মানে হচ্ছে সারা জীবন ধরে একটা মানুষ যা কিছু শিখছে সেটা ফর্মাল হতে পারে, ইনফর্মাল হতে পারে, নন ফর্মাল হতে পারে, যে কোনো ভাবে আমি যে কোনো ফরম্যাটে যার কাছ থেকে যেভাবেই শিখি না কেন তাই হলো শিখন। এইবার এটা তো হলো একদম সাধারণ রূপ। সাইকোলজিক্যাল বা এডুকেশনের দিক থেকে যদি দেখি, এই শিখনটাই যখন পজিটিভলি হয়, যা কিছু শিখি এবং যার দ্বারা আমার কি হবে, আচরণের কোনো পরিবর্তন হবে, নিয়ন্ত্রণ হবে। অর্থাৎ একটি শিশু শুধুমাত্র দাঁড়াতে যেয়ে তবু সে পড়ে যাচ্ছিল, সেই শিশুটা যখন দাঁড়াতে শিখছে চেষ্টা করি, তারপরে হাঁটতে দৌড়তে শিখছে, তাহলে কি হচ্ছে, তার আচরণগুলোর ইমপ্রুভ করছে, উন্নতি করছে, সেইটাই শিখন। অর্থাৎ যে শেখাটা আমাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে, আমার আচরণ এখন যা আছে, শিখনের ফলে কি হবে, আচরণটার উন্নতি হতে হবে, কিছুটা ইমপ্রুভ হতে হবে, সেটাই হচ্ছে শিখন। এক্ষেত্রে বিখ্যাত মনোবিদ ম্যাকগিওকের যে সংজ্ঞাটা দিয়েছেন, তিনি প্রচুর সংজ্ঞা আছে আমরা জানি শিখনের, কিন্তু ম্যাকগিওকের সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট। বলেছে কি, লার্নিং ইজ দ্য মডিফিকেশন অফ বিহেভিয়ার থ্রু দ্য তোমার যে ট্রেনিং অ্যান্ড এক্সপিরিয়েন্স। অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে ব্যক্তির আচরণ ধারার উন্নতির কৌশল বা প্রক্রিয়াই হলো শিখন। অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে ব্যক্তির আচরণ ধারার পরিবর্তনের বা উন্নয়নের কৌশলই হলো শিখন। অতীত অভিজ্ঞতা অর্থাৎ আগের এক্সপেরিয়েন্স থাকলেই আমি নতুন কিছু শিখতে পারবো। অর্থাৎ আমি দাঁড়ানো শিখলে তবেই হাঁটা শিখতে পারবো, হাঁটা শিখলে তবেই দৌড়তে শিখতে পারবো। যদি আমি দাঁড়াতেই না শিখি হাঁটতে শিখবো কি করে? তাহলে হাঁটা শেখার জন্য আমার পূর্বের অভিজ্ঞতা কি দরকার? দাঁড়ানো শিখতে হবে। আমি অঙ্ক শিখবো, তার আগে আমাকে সংখ্যা চিনতে হবে। আমি যদি সংখ্যায় না চিনি তাহলে অঙ্ক শিখবো না। এই যে এটা আমি আবৃত্তি করব, তার আগে আমাকে ভাষা বা কথা বলা শিখতে হবে। তাহলে এই অতীত অভিজ্ঞতা ছাড়া নতুন শিখন কিন্তু হয় না। অতীত অভিজ্ঞতার একটা কি দরকার? প্রশিক্ষণ, ট্রেনিং। যে কোনো কিছু শিখতে গেলে একবারেই আমি সাইকেল চালানো শিখে গেছি, একদিনই একটি শিশু হাঁটা শিখে গেছে তা কিন্তু নয়। দাঁড়াতে গিয়ে পড়ে গেছে, হাঁটতে গিয়ে পড়ে গেছে, এইভাবে বারবার ট্রেনিং মানে চর্চা বা অনুশীলন করার মধ্যে দিয়ে শিখে। অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে আচরণ পরিবর্তন বা আচরণ ধারার পরিবর্তন বা উন্নয়নের কৌশলী হলো শিখন। এখান থেকে কিন্তু একটা এমসিকিউ শর্ট আসে, যেমন যে শিখনের মধ্যে দিয়ে ব্যক্তির ড্যাশের পরিবর্তন ঘটে। সম্ভবত 2016 এসএলএসটি ছিল আচরণের পরিবর্তন ঘটে বা আচরণের উন্নতি ঘটে। তাহলে এক কথায় শিখন বলে যে প্রক্রিয়া ব্যক্তির, যে জীবনব্যাপী প্রক্রিয়া ব্যক্তির প্রশিক্ষণ এবং অভিজ্ঞতার প্রভাবে তার আচরণের উন্নতি ঘটি, অভিযোজনমূলক পরিস্থিতিতে তাকে সক্রিয় করে তোলে, তাই হলো শিখন। কারণ আমরা প্রতিটা মুহূর্তে অভিযোজন করে চলি, সে অভিযোজন ক্ষমতার বিকাশটাই হচ্ছে শিখন। আশা করি শিখনের সংজ্ঞাটা খুব সহজভাবে বিভিন্ন মনোবিদ বিভিন্ন ভাবে দিয়েছে, দেখো সেইগুলো আমি আগেও বলেছি। ডেফিনেশন পড়াতে গেলে একটা ক্লাস শুধু ডেফিনেশনই পড়াতে হবে, এইগুলো আমাকে একটু কিন্তু টেক্সট বুক দেখতেই হবে। এবার আসি শিখনের বৈশিষ্ট্য বা প্রকৃতি। যা বৈশিষ্ট্য তাকেই আমরা প্রকৃতি হিসেবে দেখছি, ক্যারেক্টারিস্টিক্স বা নেচার। শিখনের প্রথম বৈশিষ্ট্য যদি আমরা দেখি, আমরা ম্যাকগিওকের সংজ্ঞাটার মধ্যে থেকে কিন্তু কিছু বৈশিষ্ট্য পেয়ে যাচ্ছি। কিরকম? ওখানে বলেছে অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাব। তাহলে প্রথমেই হচ্ছে কি, তোমার যে অভিজ্ঞতা ভিত্তিক,
তাই তো? অভিজ্ঞতা ভিত্তিক অর্থাৎ পূর্ব অভিজ্ঞতা ভিত্তিক। আমি ইচ্ছে করেই কিন্তু ম্যাকগ্রেওকে সংজ্ঞার থেকে আগে দুটো বলছি, পূর্ব অভিজ্ঞতা নির্ভর। তাহলে এটা আমি আগেই বললাম যে কোনো শিখন ঘটতে গেলে ব্যক্তির কি দরকার? পূর্ব অভিজ্ঞতা দরকার। আমার যদি আগের অভিজ্ঞতা না থাকে আমি নতুন শিখন করতে পারবো না। যে কোনো কিছু, তুমি যা উদাহরণ দেবে, তুমি সাইকেল চালানো শিখতে যাবে, তাহলে আগে নিজের দাঁড়ানো ব্যালেন্স যে না জানে সে সাইকেল চালানো শিখতে পারবে? কখনোই না। যদি আমার আগের অভিজ্ঞতা না থাকে আমি একটা নতুন কিছু শিখতে পারবো না। এই জন্য বলা হচ্ছে অভিজ্ঞতা নির্ভর। অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে, দেখো এখান থেকে আরেকটা বৈশিষ্ট্য বা প্রকৃতি পাওয়া যায়, প্রশিক্ষণ বা অনুশীলন নির্ভর। এটা আমরা প্রশিক্ষণও বলতে পারি বা অনুশীলন, অর্থাৎ এক্সপিরিয়েন্স যেমন দরকার ট্রেনিংও দরকার। অতীত অভিজ্ঞতা বা অনুশীলন, অর্থাৎ শিখন হচ্ছে প্রশিক্ষণ বা অনুশীলন নির্ভর। শিখনের অন্যতম বৈশিষ্ট্য বা প্রকৃতি, যে কোনো শিখন স্থায়ী করতে গেলে আমাকে অনুশীলন লাগবে বা চেষ্টা বা করতে হবে, প্রশিক্ষণ করতে নিতে হবে। ধরো আমি একটি শিশুর কথা যদি ভাবি, একদিনেই সে হাঁটতে শিখে গেছে? না, দাঁড়াতে যে পড়ে গেছে, বাবা মা বা গার্জেন এইভাবে হাত ভেজে আসো আসো, সে আসতে গিয়ে পড়ে যাচ্ছে। সে যদি ভাবতো না আমার ছেলে আমার আদরের আলালের ঘরে দুলা পড়ে যাবে, আমি দাঁড়াতেই দেবো না, তাহলে সে দাঁড়ানোই শিখতে হবে না। বারবার চর্চা করেছে বলেই সে শিখেছে। আমরা যেমন স্ট্যাটিস্টিক্স শিখছি, একদিনেই শিখে গেছি? না, একবার করেছি, আবার চেষ্টা করেছি, ভুল হয়েছে, আবার চেষ্টা করেছি, সে ট্রায়াল এন্ড এরর থিওরিটার কথা চলে আসছে, তাই তো? তাহলে অনুশীলন বা প্রশিক্ষণের উপর কিন্তু শিখন নির্ভর করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিখনের যে বৈশিষ্ট্য, এই দুটো আগে বলবো বলে এটা পরে চলে আসলো, জীবনব্যাপী প্রক্রিয়া। শিখন হচ্ছে লাইফ লং প্রসেস। জীবনব্যাপী মানে কি? সারা জীবন ধরে চলে, জন্ম থেকে শুরু হয়ে মৃত্যু পর্যন্ত ব্যক্তির শিখন চলতে থাকে। জীবনের কোনো পর্যায়ে কিন্তু শিখন শেষ হয় না। কেউ এমন বলতে পারবে না আমার শিক্ষা শেষ হয়ে গেছে, আমি সব জানি। এমন কোন পার্সেন্ট যদি পাও, মিনিমাম 200 মিটার দূরত্ব বজায় রাখবে তার থেকে, এবং জানবে পৃথিবীর সর্বোচ্চ মূর্খ লোকটাকে আমার চেনা হয়ে গেছে, তার চেয়ে বড় মূর্খ এ দুনিয়ায় আর নেই, হতে পারে না। অর্থাৎ শিক্ষা বা শিখনের কোনো শেষ হয় না। আমরা প্রতিটা মুহূর্তে নতুন নতুন কিছু শিখি। একটা বয়স্ক বাড়ির বুড়ো মানুষ, দাদু, সে নাতির কাছ থেকে মোবাইলটা রিসিভ করতে হবে কি করে, টাচ ফোন কি করে চালাতে হবে, বাবা আমাকে, দাদু ভাই আমাকে একটু দেখিয়ে দিয়ে, তো শিখছে। অর্থাৎ শিখনের শেষ নেই। আমাদের যখনই নতুন পরিস্থিতি আসে অভিযোজন করবার জন্য আমাকে নতুন কিছু শিখতে হয়। এই জন্য বলা হচ্ছে শিখন হচ্ছে অভিজ্ঞতা নির্ভর। শিখনের আর একটা প্রকৃতি যদি ভাবি, সেটা হচ্ছে চাহিদা নির্ভর। শিখন সবসময় কিন্তু চাহিদা নির্ভর প্রক্রিয়া, অর্থাৎ ব্যক্তির চাহিদার উপর শিখন নির্ভর করে। আমি চাইলে তবেই আমি শিখতে পারবো, তুমি যদি না চাও আমি এই লার্নিং বা স্ট্যাটিস্টিক্স বা কিছু আমি শিখবো না। তোমাকে কার ক্ষমতা আছে সেখানে সমস্ত বই গুলিয়ে খাইয়ে দিল শিখবে? তুমি গ্যাড হবে না, আমি শিখবো না। জোর করে শেখানো যাবে? তুমি সাইকেল চালানো শিখবে না, তোমাকে জোর করে সাইকেলে চলে দিলাম, টপ করে পড়ে যাবে বা কিছু। চাহিদা না থাকলে শেখা যায় না। একটা প্রবাদ আছে না, হাউসে বিদ্যা কৃপণে ধন। হাউস মানে উৎসাহ, এটাই হচ্ছে চাহিদা। প্রাচীনকালে যে সমস্ত প্রবাদগুলো আমাদের বয়োজ্যেষ্ঠরা করে গেছে, পূর্বজরা, সত্যি অনেক ভেবেচিন্তে। অর্থাৎ হাউস, চাহিদা যদি না থাকে, আমার ইচ্ছা যদি না থাকে, আর যাই হোক শিক্ষা বা শিখন সম্ভব নয়। তাই বলা হয় শিখন হচ্ছে চাহিদা নির্ভর, চাহিদার ওপরই শিখন ঘটে। নেক্সট বৈশিষ্ট্য যদি বলি, নতুন অভিজ্ঞতা অর্জন। শিখন আমাকে কি করে? প্রতিটা শিখন আমাকে একটা নতুন অভিজ্ঞতা দেয়। আমি যখনই একটা নতুন কিছু শিখি তখনই তার একটা কিন্তু আউটপুট নতুন বের। আমি যা শিখছি, এই ক্লাস করছি তোমাদের সাথে, এডুকেশনের আমি একটা, এডুকেশন হচ্ছে একটা মহাসমুদ্র, তার একটা ক্ষুদ্র জলবিন্দু হয়তো আমি অর্জন করতে পেরেছি কিনা তাও জানি না। তবু যখন তোমাদের সাথে এই ক্লাসগুলো করছি, আমি প্রত্যেকটা দিন ভাবো নতুন করে, আজকে শিখন করার আগে যখন শিখনটা আমি নতুন করে শিখলাম, আবার যখন কালকে স্ট্যাটিস্টিক্স করাবো হয়তো নতুন করে শিখবো। অর্থাৎ প্রতিটা নতুন একটা অভিজ্ঞতা অর্জন করছি। আর এডুকেশন সাবজেক্টটা বিশেষ করে, বিষয়ের বাইরে যে একটু কথা বলছি, এমন একটা জিনিস, তুমি প্রতিদিন একটা অধ্যায় আজকে পড়লে তো কালকে আবার পড়বে, একটা নতুন দৃষ্টিভঙ্গি পাবে। ভাবে এতদিন আমি যা পড়েছিলাম তার দৃষ্টিভঙ্গির সাথে মিলছে না। প্রতিটা দিন নতুন কিছু শেখার জায়গা আছে। খুব গর্বিত আমি এখানে ভাবি নিজেকে একজন শিক্ষা বিজ্ঞানের ছাত্র হিসেবে। ঠিক জীবনেও তাই, আমরা প্রতিটা দিন দেখবে নতুন কিছু শিখছি, নতুন অভিজ্ঞতা অর্জন করছি। সে অভিজ্ঞতা আমার সুখকর হতে পারে, সে অভিজ্ঞতা আবার তিক্তকর হতে পারে।
যেমনই হোক না কেন নতুন অভিজ্ঞতা কিন্তু আমরা অর্জন করছি। নেক্সট শিখনের বৈশিষ্ট্য আমরা যদি বলি ধারাবাহিক প্রক্রিয়া বা নিরবিচ্ছিন্ন বলতে পারি, কন্টিনিউয়াস। শিখন হচ্ছে একটা ধারাবাহিক, কন্টিনিউয়াস, ছেদ নেই যে ঠিক আছে 10 বছর অব্দি শিখলাম, 6 মাস রেস্ট, তারপর আবার শুরু করলাম না, সেকেন্ডেরও বেশি। আমরা যতক্ষণ সজাগ সচেতন থাকি কিছু না কিছু শিখি, এবং শিখনটা যে বললাম লাইফ লং, যেমন জীবনব্যাপী, যেমন 3 নম্বর পয়েন্টে বললাম, ঠিক তেমনই শিখন হচ্ছে ধারাবাহিক, কন্টিনিউয়াস। পরপর পরপর আমার শিখন ঘটেই চলেছে, বিরামহীন এটা চলে, এই জন্য এটাকে বলা হয় নিরবিচ্ছিন্ন বা ধারাবাহিক প্রক্রিয়া। নেক্সট বৈশিষ্ট্য যদি আমরা বলি ব্যক্তি নির্ভর প্রক্রিয়া। ব্যক্তি নির্ভর মানে শিখন যে শিখবে তার উপর নির্ভর করে, সেই ব্যক্তির উপর নির্ভর করে। অর্থাৎ আমি কতটা শিখবো, ধরো একই নোট একই একই জায়গায় মাঠে প্র্যাকটিস করছি, কেউ ভালো দৌড়ানো শিখছে, কেউ আমার মতন বোগাস হয়ে যাচ্ছে। একই কলেজে একই রাইটারের বই পড়ছি, একই স্যারের ক্লাস করছি, কোচিং নিচ্ছি, কেউ ভালো ব্রিলিয়ান্ট রেজাল্ট করে এডুকেশন বা যে সাবজেক্ট হোক, কেউ কেউ আমার মতন আধা গবেট পূর্ণ গবেট হয়ে যাচ্ছে। তাহলে কে কতটা শিখবে শুধু পড়াশোনার ক্ষেত্রে নয়, যে কোনো বয়সে, যে কোনো বিষয়ে, বয়স নয় বিষয়ে, সেটা তার উপর নির্ভর করছে। প্রত্যেক ব্যক্তির শিখনের মাত্রা, শিখনের কৌশল, শিখনের হার পৃথক পৃথক হয়। তাই বলা হচ্ছে শিখন হচ্ছে কি, শিখন হচ্ছে ব্যক্তি নির্ভর প্রক্রিয়া। ঠিক আছে, নেক্সট হচ্ছে 8 নম্বর হচ্ছে লক্ষ্যাভিমুখী, লক্ষ্যের অভিমুখী প্রক্রিয়া। শিক্ষণ লক্ষ্যাভিমুখী, যে কোনো কিছু আমরা যখন শিখি তার, আমরা শিক্ষার লক্ষ্য করেছি, শিক্ষার যেমন একটা লক্ষ্য থাকে, শিখনের একটা লক্ষ্য থাকে। ব্যক্তি, আমি, তুমি নিজেকে নিয়ে ভাববে, যা কিছু শিখছি দেখো তার একটা লক্ষ্য আছে। তো এই যে আজকে তুমি আমার এডুকেশনের একটি ক্লাস দেখছো, শেখার চেষ্টা করছো, জানি না আমি কতটুকু শেখাতে পারছি, এই অক্ষমতা আমার আছে, তবু তাহলে তার একটা লক্ষ্য আছে তো, যে আমি এটা কমপ্লিট করে স্যার যা পড়াচ্ছেন বা এই দাদা যা পড়াচ্ছেন এখান থেকে হয়তো একটা দুটো এমসিকিউ পেতে পারি, আমার এসএসসি তে কাজে লাগতে পারে, এসএলএসটি তে। তার একটা লক্ষ্য আছে। যা কিছু শিখছি প্রতিটা মুহূর্তে শুধু এইটা নয়, আমরা সারা জীবন ধরে যা কিছু শিখি কোনো একটা লক্ষ্য রেখেই আমরা শিখি, লক্ষ্যের বাইরে যে আমরা শিখি না, তাই এটা বলেছে লক্ষ্যাভিমুখী। নেক্সট যেটা শিখনের বৈশিষ্ট্য বলবো সেটা হচ্ছে সমস্যা সমাধানের কৌশল। এটা তো আমরা সবাই জানি, সমস্যা সমাধানমূলক শিখন কৌশল বলেই একটা আছে, ট্রায়াল এন্ড এরর থিওরি পড়াবো, এই অধ্যায়ে আছে। সমস্যা সমাধানের কৌশল শিখন কি করে, আমাদের নতুন নতুন সমস্যা সমাধানে সাহায্য করে। তো যখনই আমি সমস্যায় বসে, আমার মোবাইলটা ডিস্টার্ব হচ্ছে, হঠাৎ করে লক খুলছে না, তখন কি করছি, এটা চাপ দিচ্ছি, সেটা চাপ দিচ্ছি, এই করছি, ব্যাটারি খুলছি, বিভিন্ন রকম প্রতিক্রিয়া করার পরে দেখছি একটা সময় খুললো। তাহলে লক্ষ্যটা আমার পূরণ হলো। যতক্ষণ সে লক্ষ্য পূরণ না হচ্ছে আমি চেষ্টা করছি। যে কোনো মুহূর্তে একটা লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু আমরা শিখি, লক্ষ্যহীন ভাবে কিছু শিখি না। এটাকেই বলা হচ্ছে শিখন হচ্ছে লক্ষ্যাভিমুখী প্রক্রিয়া। লাস্ট বৈশিষ্ট্য আরেকটা, 10টা আরো আছে, বেশি বাড়াচ্ছি না, সেটা খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টটাও কিন্তু এখান থেকে শর্টে দিতে পারে কিন্তু। সঞ্চালন যোগ্য শিখন, সঞ্চালন, লার্নিং ট্রান্সফার। শিখনের কিন্তু সঞ্চালন করা যায়, ট্রান্সফার করা যায়। কিরকম, আমি একটা জিনিস শিখেছি, সেই শিখনটাকে বা শিক্ষাটাকে অন্য কাজে কিন্তু প্রয়োগ করতে পারি। যেমন বাচ্চাদের শেখানো হচ্ছে, 2টো চকলেট তোমার কাছে আছে, তোমার বন্ধুর কাছে 2টো চকলেট আছে, কটা হলো, 4টে, 2 শিখলো। এবার পরে তাকে বলো আচ্ছা এখানে 2টো পেন আছে, আর এই 2টো পেন কটা হলো, সে ওই সিকোয়েন্সটা মেনটেন করে বলছে 4টে। তাহলে সে চকলেট দিয়ে যে শিখনটা ঘটিয়েছিল সেটা পেনে কনভার্ট করছে, ট্রান্সফার করছে। তাহলে একটি শিখন আমরা কি করছি, আমি এই অক্ষরগুলো লেখা কোথাও, সে যদিও হাতের লেখা খারাপ, আমি স্বীকার করি বারবার, স্বীকার না করলেও খারাপ। হ্যাঁ, লক্ষ্যাভিমুখী, এই যে আমি সংখ্যা অক্ষরগুলো লিখছি, তাহলে অক্ষরগুলো ছোটবেলায় শিখেছি, ফাঁকি দিয়েছিলাম বলে হাতের লেখা এইরকম হয়েছে। যাই হোক, অ আ ক খ আকার শিকার শিখেছি, তো এই অক্ষরগুলো শিখেছি বলেই তো আজকে বানান করে করে এখানে প্রয়োগ করতে পেরেছি। তাহলে অক্ষর জ্ঞানটা আমি এখানে ট্রান্সফার করছি, কথা বলা এক জায়গায় শিখেছি সেটাকে অন্য জায়গায় প্রয়োগ করছি। অর্থাৎ এটাই সঞ্চালন। শিখনকে সঞ্চালন করা যায়, ট্রান্সফার করা যায়, এই হলো শিখনের বৈশিষ্ট্য। এবার শিখনের শ্রেণী বিভাগ দেখো, শিখনের বিভিন্ন দিক দিয়ে শ্রেণী বিভাগ আছে, সবগুলো আমরা আস্তে আস্তে দেবো। প্রথমত শিখনের ক্ষেত্র অনুযায়ী যদি দেখি, শিখনের ক্ষেত্র পারফরমেন্সের দিক থেকে শিখনকে 6টি ভাগে ভাগ করা যায়। সেই 6টি ভাগ আমি বোর্ডে লিখে নিয়ে আলোচনায় আসছি। শিখনের ক্ষেত্র অনুযায়ী
তার পারফরমেন্স অনুযায়ী শিখনের 6টি ভাগ আছে, অনেকভাবে ভাগ করেছে মনোবিদদের, ভাগ করবো আমরা। সেখানে কি কি আছে 6টি ভাগের মধ্যে? প্রথম আছে দেখো দৈহিক দক্ষতা। শিখনের অন্যতম একটি ক্ষেত্র হচ্ছে দৈহিক ক্ষেত্র। দৈহিক দক্ষতা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন, আমাদের যে সেন্স অর্গ্যান গুলো আছে, যেটা সেন্সেশন আমরা সংবেদনে পড়েছি বা পড়বো, যে সংবেদন, যে আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয় আছে, বাইরের উদ্দীপক দ্বারা উত্তেজিত হয়ে সেই উত্তেজনাকে স্নায়ুতন্ত্রে পৌঁছানো, সেই অনুযায়ী প্রতিক্রিয়া করা, এই যে সমস্ত বিষয়টা মেনটেন করা, আমাদের দেহ সঠিকভাবে সঞ্চালন করা, দৈহিক বিকাশ আমরা যেটা বিকাশের ক্ষেত্রে পড়েছি, ঠিক শিখনের একটা প্রথম পারফরমেন্স হচ্ছে দৈহিক দক্ষতা। শিখনের একটা অন্যতম শিখন হচ্ছে দৈহিক দক্ষতা বৃদ্ধিকারী শিখন। প্রত্যক্ষণমূলক শিখন, পারসেপশন, সংবেদনের দ্বিতীয় ধাপ, জ্ঞান আহরণের দ্বিতীয় পর্যায়ে কি? প্রত্যক্ষণ, পারসেপশন। ইন্দ্রিয়লব্ধ যে সেন্সেশন, যে উদ্দীপক গুলো আছে, সেগুলো মস্তিষ্কে পৌঁছানো মাত্র একটা অনুভূতি তৈরি হলে সংবেদন বলে, এবং সেই অনুযায়ী যখন সে অর্থ আমি বুঝতে পারছি, সেইটাকে বলছে প্রত্যক্ষ। এই প্রত্যক্ষণ অনুযায়ী কিন্তু আমাকে আচরণ করতে হয় পরিবেশে। আমি যদি ঠিক আইডেন্টিফাই না করি, একবার ভাবো, যে ধরনের সংবেদন আসলো, আমাকে তো সেই অনুযায়ী প্রতিক্রিয়া করতে হবে। আমাকে তুমি জিজ্ঞাসা করে তোমার নাম কি, ডাল ভাত খেয়েছি আর কি, তো ম্যাচিং হবে না, আমার শিকড়টা কমপ্লিট হচ্ছে না। অর্থাৎ সঠিক প্রত্যক্ষণ করা, একটা বিষয়কে দেখে চিনতে পারা, বুঝতে পারা, সেই অনুযায়ী প্রতিক্রিয়া করা, এটা হচ্ছে শিখনের অন্যতম ক্ষেত্র। এটাকে বলা হচ্ছে প্রত্যক্ষণমূলক দক্ষতা। সংকেতমূলক শিখন, সমাজে বা বিভিন্ন ক্ষেত্রে যে বাইরে উদ্দীপকে যে সংকেতগুলো, সিগন্যাল গুলো হয়, যেটা আমরা পরে গ্যাগনের মতে সংকেত শিখন পড়বো, এটা তার উন্নত ভার্সন। সেই সংকেতের সাথে সঠিক প্রতিক্রিয়া করা, এইটাকে বলা হচ্ছে সংকেতমূলক শিখন। আমি খুব ডিটেলস যাচ্ছি না, কারণ এগুলো তোমরা নিশ্চয়ই পড়েছো আগে। ধারণার শিখন, কনসেপ্ট লার্নিং, যেটা ধারণার শিখন, এটাকেও তোমার বলেছে, কিন্তু তোমার ওই কি নাম মনে পড়ছে না, সরি, গ্যাগনে, সেই ধারণার শিখন। অর্থাৎ এখানে একটু অন্যরকম ভাবে ধারণা হচ্ছে কি, কনসেপ্ট, কোনো একটা বিষয় জানার পরে তার সম্বন্ধে একটা সঠিক ধারণা, পাখি তার সম্বন্ধে একটা ধারণা, সততা, তার সঙ্গে মূর্ত হতে পারে, বিমূর্ত হতে পারে, যার মূর্তি আছে, যার মূর্তি নেই, সমস্ত বিষয় সম্পর্কে সঠিক ধারণা তৈরি করা, এটাও কিন্তু শিখনের একটা আদর্শের শিখন, আইডিয়াল বিষয়। বিভিন্ন বিষয়ের আদর্শগুলো বুঝতে পারা, এটা সাধারণত বিমূর্ত ক্ষেত্রে হয়। কেমন? সততা, সত্য, চিরন্তন, মিথ্যা, ভালো লাগা, এই যে অনুভূতিমূলক ক্ষেত্র, যেটা আমার আদর্শের সাথে যুক্ত, সেইটাও এক প্রকার শিখন, সেটা বলছে আদর্শ শিখন। আর সমস্যা সমাধান আমরা জানি, শিখনের উন্নত পর্যায়ে হচ্ছে সমস্যা সমাধান, প্রবলেম সলভিং। আমাদের প্রতিটা মুহূর্তে আমরা সমস্যায় পড়ছি, প্রত্যেকটা মুহূর্তে, সেই অনুযায়ী আমাকে কি করতে হয়? সমাধান করতে হয়। আমি যদি সঠিকভাবে সমস্যার সমাধান করতে পারি, আমি অ্যাডজাস্ট করতে পারবো, না করতে পারলে আমি অ্যাডজাস্ট করতে পারবো না, আনসোশাল হয়ে যাব। তো এই যে ডিঅ্যাডজাস্টমেন্ট যখনই হবে, আমার মধ্যে ম্যাল অ্যাডজাস্টমেন্ট তৈরি হবে, অপসম্মতিমূলক আচরণ করবো আমি, সেই কালার থেকে বাঁচতে আমাকে কি করতে হবে? সমস্যা সমাধানমূলক শিখন। এই 6টা ধারার ওপরে শিখনের যে ক্ষেত্র আছে, তার অনুযায়ী 6টা ভাগে ভাগ করা যায়। এবার মানুষের শিখনের আবার 3টে মাত্রা অনুযায়ী ভাগ আছে, সেটা হচ্ছে জ্ঞানমূলক, দক্ষতামূলক এবং অনুশীলনমূলক। আমরা এবার ওই 3টে বোর্ডে লিখে নিয়ে একবার আলোচনা। মনোবিদগণ শিখনের কৌশল হিসেবে তাকে 3টে ভাগে আবার ভাগ করেছে। একটা হচ্ছে জ্ঞানমূলক শিখন, দক্ষতামূলক শিখন, অনুভূতিমূলক শিখন। জ্ঞানমূলক, নলেজ বেসড, এর ভিত্তি হিসেবে 3 ভাগে ভাগ করেছে। নলেজ মানে জ্ঞান অর্জন করা। এই জ্ঞানমূলক শিখন হচ্ছে কি, যে শিখনের উদ্দেশ্য হবে শুধুমাত্র জ্ঞান অর্জন, ডিরেক্ট বা ইনডিরেক্ট, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতিটি ব্যক্তি প্রতিনিয়ত অজস্র জ্ঞান অর্জন করে যাচ্ছে। সেই জ্ঞান অর্জন করাই হচ্ছে জ্ঞানমূলক শিখন। সেই জ্ঞানগুলো কি কি হতে পারে? এক, প্রত্যক্ষ নির্ভর জ্ঞান হতে পারে, বিভিন্ন বিষয়ে ধারণা গঠন হতে পারে, তার মধ্যে আবার সমস্যা সমাধানের কৌশল সাহিত্য হতে পারে। অর্থাৎ বিভিন্ন বিষয়ে প্রত্যক্ষমূলক জ্ঞান হতে পারে। ধারণা, কোন একটা বিষয় সম্বন্ধে জানার পর তার সম্বন্ধে একটা ধারণা হলো, পাহাড় আমি জানতাম না, বললাম, পাহাড় সম্বন্ধে একটা কনসেপ্ট তৈরি হয়ে গেল, তাহলে পাহাড়ের জ্ঞান আমার লাভ হলো। নিরক্ষীয় অঞ্চল সম্বন্ধে আমার জ্ঞান লাভ হয়ে গেল। এই যে এটা ধারণা গঠন, সমস্যা সমাধানমূলক, বাস্তব জীবনে যে সমস্যাগুলো, কমন প্রবলেম গুলো আছে, সেই সমস্যার সমাধানের কৌশল আয়ত্ত করার একটা জ্ঞান অর্জন। অর্থাৎ এই সমস্যা আসলে আমি এই সমাধানই
করবো, সাইকেলের চেন পড়লে আমি এভাবেই তুলব। এটাই হচ্ছে সেই বিষয়ের একটি ধারণা। এই হচ্ছে জ্ঞানমূলক। এবার দক্ষতা, জ্ঞানমূলক শিক্ষণটা সাধারণত দৈহিক ক্ষেত্রে, মানব মনের ক্ষেত্রে হলো দক্ষতামূলক শিক্ষণটা সাধারণত দৈহিক শিক্ষণের, অর্থাৎ শুধুমাত্র শিক্ষণের উদ্দেশ্য শুধু জ্ঞান বৃদ্ধি নয়, দক্ষতা স্কিল ডেভেলপমেন্ট করাটা কিন্তু কগনিটিভের সাথে সাথে স্কিল ডেভেলপমেন্ট করাটা কিন্তু বড় ব্যাপার। অর্থাৎ বিভিন্ন বিষয়ের দক্ষতা, সেটা কি প্রত্যক্ষণের দক্ষতা হতে পারে, বা সাধারণ দক্ষতা হতে পারে, দৈহিক দক্ষতা হতে পারে। অর্থাৎ আমি দৌড়ানো, ছুটতে ব্যাটটা শিখছি, আমি ক্রিকেট ব্যাট চালানো শিখছি, তীরন্দাজি শিখছি, যা কিছু দক্ষতা, ছবি আঁকা শিখছি, লেখা শিখছি, এই সমস্ত কিছু দক্ষতা অর্জন হচ্ছে একটা শিক্ষণ। আর হচ্ছে অনুভূতি, অনুভূতিমূলক একটি শিক্ষণ রয়েছে, যেখানে আমার কি হচ্ছে, আমার বিভিন্ন বিষয়ে অনুভূতি তৈরি হচ্ছে। সেটা কি কোনো একটা বিষয়ের আদর্শ, সমাজতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র, সততা, এই কিছু হতে পারে। মনোভাব, বিভিন্ন বিষয়ে মনোভাব তৈরি হয় না, কোনো একটা ব্যক্তি সম্পর্কে মনোভাব তৈরি হয়, কোনো একটা স্থান সম্পর্কে মনোভাব তৈরি হয়, সেইটাকে বলা হচ্ছে মূল্যবোধ, ভ্যালু কনসেপ্ট। যেটা কোনো বিষয়ের মধ্যে ভ্যালু বোঝা, কোনটাকে আমি বেশি মূল্য দেবো, কোনটাকে আমি কম মূল্য দেবো। আমি ক্লাস করছি, এখানে আমি পয়সা উপার্জনটাকে বেশি মূল্য দেবো, না এডুকেশন পরিবারের একজন সদস্য হিসেবে এডুকেশনের বিস্তার হোক, মানুষের সহযোগিতা হোক, সেইটা বেশি মূল্য দেবো। সেইটা আমার একটা শিক্ষণের উপর নির্ভর করছে, আমার অভিজ্ঞতা থেকেই আমি সে আচরণটা করব। তুমি একজন সফল শিক্ষক হওয়ার পরে কি ধরনের আচরণ ছাত্রদের সাথে করবে, এই মূল্যবোধটা, এটাও তো শিক্ষণ। তাই বলা হচ্ছে শিক্ষণের মাত্রা তিনটি: জ্ঞানমূলক শিক্ষণ, দক্ষতামূলক শিক্ষণ এবং অনুভূতিমূলক শিক্ষণ। এবার আধুনিক মনোবিজ্ঞান শিক্ষণকে মোট 5টি ভাগে ভাগ করেছে। তার মধ্যে আমরা ম্যাসলোর যে 8টা স্তর আছে সেটাও পড়ব। সেই 7টা ভাগের মধ্যে কি কি আছে সেটা এবারে বিস্তারিত আমরা আলোচনা। আধুনিক মনোবিজ্ঞান শিক্ষণকে 5টি শ্রেণীতে বা ভাগে ভাগ করেছে। কি কি সেটা? এক হচ্ছে উদ্দেশ্যমূলক শিক্ষণ, অর্থাৎ নির্দিষ্ট কিছু উদ্দেশ্য পূরণের জন্য যে শিক্ষণগুলো ঘটে তাকেই বলা হচ্ছে উদ্দেশ্যমূলক শিক্ষণ। কি কি? তার আবার দুটো ভাগ বলেছে, প্রাথমিক আর সহযোগী। প্রাথমিক মানে মূল উদ্দেশ্য পূরণের জন্য যে শিক্ষণটা শিখি, অর্থাৎ আমাকে এসএলএসটি ক্র্যাক করতে হবে, সফল হতে হবে, তার জন্য আমি কতগুলো বিষয় শিখছি, সেইটা হচ্ছে প্রাথমিক শিক্ষা। এবার সেটা শিখতে শিখতে আমি তার বাইরেও কিছু জিনিস শিখে যাচ্ছি, নিয়মানুবর্তিতা, সময়ে পড়তে বসা, এই সময়ের মধ্যে এটাকে শেষ করা, সেইটা হচ্ছে সহযোগী। অর্থাৎ মূল উদ্দেশ্য পূরণ করার জন্য যে বিষয়গুলো শিখি সেটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্যমূলক শিক্ষণ। আর সেটা করতে যে তার সহযোগী হিসেবে কতগুলো বিষয় আমি না চাইতেও শিখে যাই, সেইটাকে বলা হচ্ছে সহযোগী উদ্দেশ্যমূলক শিক্ষণ। এবার সহগামী বা অচেতন শিক্ষণ, এটা খুব ইন্টারেস্টিং, জানো তো? এটা আসতে পারে কোনোভাবে, অচেতন শিক্ষণ আমি না চাইতেও কখনো কখনো শিখেছি। সহগামী মানে সঙ্গ দোষে, হ্যাঁ, স্বভাব নষ্ট বলে না, অর্থাৎ আমি যে পরিবেশে বা সামাজিক অবস্থায় রয়েছি সেখানে থাকতে থাকতে কিছু জিনিস আমি না চাইলেও শিখে যাচ্ছি। অর্থাৎ বন্ধুদের গ্রুপে থাকছি, সেখানে 2-3টে এমন পয়জনাস আছে, ওদের মুখ খুললেই মানে গালাগালের ভান্ডার। তাদের সাথে বেশি সময় কাটালে আমি না চাইলেও নিজের অজান্তেই কিছু স্পেশাল ওয়ার্ড শিখে যাচ্ছি, অর্থাৎ আমি চাইনি তবু আমার শিক্ষণ ঘটেছে। এইটাকে বলে নেগেটিভ এডুকেশনও বলতে পারো, এটা রুশুর নেগেটিভ এডুকেশন নয় কিন্তু, অচেতন শিক্ষা বা সহগামী শিক্ষা। অর্থাৎ পারিপার্শ্বিক পরিস্থিতি আমাকে কিছু শিক্ষণ বাধ্যতামূলক আমার মধ্যে ঢুকিয়ে দেয়, আমার চাহিদা, ইচ্ছা, প্রচেষ্টা, চর্চা না থাকলেও হয়, এই ধরনের শিক্ষণকে বলে অচেতন শিক্ষণ বা সহগামী শিক্ষণ। এটা একটু মাথায় নোট করে রেখো ভালো করে। এবার বিকাশমূলক শিক্ষণ, আমাদের যে অলরাউন্ড ডেভেলপমেন্ট করানো তো শিক্ষণের অন্যতম উদ্দেশ্য। সারা বিকাশ আমরা বৃদ্ধি বিকাশে পড়েছি, শিক্ষণ যেমন জীবনব্যাপী, বিকাশও জীবনব্যাপী, সারা জীবন ধরে আমার কিছু না কিছু শিখছি। এই শিখতে শিখতে তার কতগুলো বিকাশের দিকে আমাদের শিক্ষণ হয়। সেই রকম 7টা টপিক আছে। 7টা, প্রথম হচ্ছে প্রাতিষ্ঠান। কোথা থেকে আমাদের বিকাশমূলক শিক্ষা? প্রথমত যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদের বিকাশ ঘটে, স্কুল, কলেজে, পরিবার, ফর্মাল ইনফর্মাল যে ধরনের শিক্ষক, সেখান থেকে কিছু বিকাশ ঘটে, সেটা বিকাশ প্রতিষ্ঠান নির্ভর। প্রক্ষোভমূলক, আমাদের যে প্রক্ষোভ আছে, রাগ, দুঃখ, ক্ষোভ, ভালোবাসা, হিংসা, ঈর্ষা, যাই বলি না কেন, সে প্রক্ষোভগুলো নিয়ন্ত্রণ করবার জন্য বা প্রক্ষোভগুলো প্রকাশ ঘটাতে যেও আমরা অনেক কিছু শিখি। রাগের ফলে আমার ক্ষতি হলো, তখন আমি সেখান থেকে শিখলাম যে রাগটা আমার ভুল হচ্ছে। কোথাও একটা ওভার অ্যাক্ট করার পরে বুঝলাম আমার না করলেই ভালো হতো, ভবিষ্যতে আমি করবো না।
কোথাও একটা কান্না করে আমি হাসির খোরাক হয়ে গেছি লোকের কাছে, এত বড় ছেলে মেয়ে কোথায় কান্না করবে, এই যে এটা হেসে দিলাম, একটা কন্ডোলেন্স আছে সেখানে হেসে দিলাম, বকুলি খেলাম, অর্থাৎ আমার আচরণ এবার শুধরালো। তাহলে আমার প্রক্ষোভ আমাকে কিন্তু কিছু শিখিয়ে দিল, সেইটাকে বলা হচ্ছে প্রক্ষোভমূলক শিখন। বৌদ্ধিক শিখন বুদ্ধি খাটিয়ে যা কিছু শিখি, এটা নিয়ে আর বলার কিছু নেই। বিভিন্ন পরিস্থিতিতে আমার বৌদ্ধিক যে উন্নতি ঘটে সেটা। নৈতিক নৈতিকতা, নৈতিকতাটা আইরনিক বিষয়, বিমূর্ত বিষয়। এই নৈতিক বিষয় আচার শিখতে যে আমাদের মধ্যে যে শিখন, ওটা নৈতিক শিখন। সংবেদন, সংবেদন প্রত্যক্ষ ধারণা, জ্ঞান আহরণের তিনটে প্রক্রিয়া। এই সংবেদন ঘটতে যে আমার মধ্যে কিছু বিষয় আমি আয়ত্ত করে ডিটেলস আর এগুলো যাচ্ছি না। দেহ সঞ্চালনগত, দেহ তো সঞ্চালন করতে হয় বিভিন্ন সময়। এই দেহ সঞ্চালন করার যে শিক্ষা বা সঞ্চালন করতে যে শিক্ষাটা আমার মধ্যে ঘটে, সেটা সঞ্চালন। সামাজিক, মানুষ সামাজিক জীব, আমিও সামাজিক, তুমিও সামাজিক। সমাজে থাকতে থাকতে আমরা কিছু শিখি তো, না শিখি না? আমাদের যদি আমরা দেখি লার্নিং, তার ম্যাক্সিমামটা আসে সোসাইটি থেকে, সমাজ থেকে। সে ডিউইর ভাষায় যদি আমরা দেখি, অভিজ্ঞতার পুনর্গঠনের প্রক্রিয়াই হচ্ছে শিক্ষা। তো সেই সামাজিক শিক্ষাটাই হচ্ছে একটা শিক্ষা। আর সাধারণ ধারণামূলক শিক্ষণ হচ্ছে কি, সমাজে বা আমরা সারা জীবন চলতে চলতে বিভিন্ন বিষয় আমার মধ্যে কি হয়, আমি কিন্তু বিভিন্ন বিষয় আমি ধারণা, সেই বিষয়ে কনসেপ্ট তৈরি হয়, সেটাকেই বলা হচ্ছে সামাজিক শিক্ষণ। নেক্সট যেটা আসছে লাস্ট, সেটা হচ্ছে ক্রমোচ্চশীল শিক্ষণ। এই ক্রমোচ্চশীল শিক্ষণ একটা শিক্ষণ পিরামিডের কথা বলছেন মনোবিদ গ্যাগনে। এই গ্যাগনের স্তরটা আমি আলাদা করে এবারে আলোচনায় আসছি, বোর্ডটাকে নতুন করে পড়ে নিয়ে। গ্যাগনের ক্রমোচ্চশীল শিক্ষণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন পেতেই পারি আমরা, সেইটা এবারে আসছি। মনোবিদ গ্যাগনে, তার এই শিক্ষণের স্তর খুব ইম্পর্টেন্ট। তার বিখ্যাত বই কন্ডিশনস অফ লার্নিং, যেটা 1970 সালে প্রকাশিত হয়। বইটার নাম মনে রাখবে, সালটাও মনে রাখবে। কন্ডিশনস অফ লার্নিং নামক যে বিখ্যাত গ্রন্থ 1970 সালে, তিনি সেখানে মানুষের শিখনের, ব্যক্তির শিখনকে ক্রম পর্যায়ে তুলনা করেছেন, 8টি স্টেজ বলেছেন। যেমন জীবন বিকাশের স্তর ধাপে 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 বলেছে, শিখনও ধাপে ধাপে সিঁড়ির মতন ওঠে। ক্রমোচ্চশীল শিখন বলা হচ্ছে, ক্রমশ উঁচুতে উঠছে, সাধারণ থেকে বিশেষের দিকে যায় শিখন। তিনি শিখনকে 8টা টাইপ বলেছেন, 8টা ভাগে ভাগ করেছেন। আমি একটা চার্টের সাহায্যে দেখো দেখিয়েছি। ক্রমোচ্চশীল, দেখো ক্রমোচ্চ মানে নিচের থেকে উপরে উঠছে, 1 2 3 4 5 6 7 8টা ভাগ। দেখো এইখান থেকে হওয়ার কথা ছিল, তা নয়, কিন্তু নিচের থেকে। প্রথম হচ্ছে সংকেত শিখন, তারপরে উদ্দীপক প্রতিক্রিয়া শিখন, শৃঙ্খলীকরণ, ভাষাগত অনুষঙ্গ, বহুমুখী পার্থক্যীকরণ, ধারণার শিখন, নিয়ম শিখন, লাস্ট হচ্ছে সমস্যা সমাধানমূলক শিখন। এই 8টা স্তর নিয়ে এবার প্রত্যেকটা আমরা একটু জানবার চেষ্টা করি। সংকেত শিখন, গ্যাগনে বলেছেন শিখনের সবচেয়ে সরলতম কৌশল বা সাধারণ কৌশল হচ্ছে সংকেত শিখন। অর্থাৎ আমার সামনে, ব্যক্তির সামনে যখন কোনো সিগন্যাল আসে, সিগন্যাল লার্নিং বলা হয় ইংরেজিতে, যখন সংকেত আসে, তার সঙ্গে একটা কমন প্রতিক্রিয়া, চোখে আলো পড়লে চোখ বুঝে যাচ্ছি, ব্যাস, এর বাইরে আর কিছু আমি বুঝি না। একটা নির্দিষ্ট সিগন্যাল বা সংকেতের প্রেক্ষিতে ব্যক্তি একটা খুব সাধারণ প্রতিক্রিয়া করে, যার মধ্যে কোনো স্পেশালাইজেশন নেই, কমন, খুব সরলতম শিখনকে বলছে সংকেত শিখন। এবার উদ্দীপক প্রতিক্রিয়া, আমরা প্রতিনিয়ত আমাদের চারপাশে উদ্দীপক রয়েছে। উদ্দীপক কাকে বলে? বাহ্যিক যে বিষয় আমার জ্ঞানেন্দ্রিয়, চোখ কান নাক জিভ ত্বক, এই 5টা জ্ঞানেন্দ্রিয় রয়েছে, তাকে কোনোভাবে যদি উত্তেজিত করে, তাকেই বলে উদ্দীপক। এই উদ্দীপকের প্রেক্ষিতে আমাকে কি করতে হয়? প্রতিক্রিয়া করতে হয়। আমি হেঁটে যাচ্ছি, ফট করে কোনো একটা আওয়াজ কানে আসলো, মনে হলো আমার নাম ধরেই ডাকলো, তবে প্রতিক্রিয়া তাকালাম, হ্যাঁ ভালো আছি বললাম। পায়ে কাটা ফুটলো, এটা উদ্দীপক। উড়ে মা বলে এবার কাটাটা দেখে আমি বের করলাম, এটা হচ্ছে প্রতিক্রিয়া। অর্থাৎ নির্দিষ্ট উদ্দীপকের প্রেক্ষিতে প্রাণী ধীরে ধীরে উদ্দীপক করতে শেখে। এটা একটু দেখো সহজ থেকে একটু জটিলের দিকে যাচ্ছে। শৃঙ্খলীকরণ, চেইনিং, চেইন লার্নিং বলা হয়। অর্থাৎ কতগুলো প্রতিক্রিয়াকে প্রাণী এবার, ব্যক্তি এবার ধীরে ধীরে কি করে? শৃঙ্খলিত, সাজাতে শেখে। এই ধরনের ক্ষেত্রে এটা করব, এটার পর এটা করব, সেটার পর ওটা করব, এই যে একটা নিয়ম তৈরি করা, একটা শৃঙ্খল তৈরি করা, স্টেপ তৈরি করা, সিস্টেম তৈরি করা, সেটাকে বলা হচ্ছে শৃঙ্খলিত। তারপরে ভাষাগত অনুষঙ্গ, ভাষা আমাদের সংযোগের অন্যতম মাধ্যম, শিখন, জ্ঞান, সবকিছুর একটা অন্যতম মাধ্যম হচ্ছে ভাষা। এই ভাষার মধ্যে মিল খুঁজে পাওয়া, অনুষঙ্গ খুঁজে পাওয়া, মিল খুঁজে পাওয়া, কোন ভাষায় কোন প্রতিক্রিয়া করবো, কোন ভাষার কি মিনিং হতে পারে। একই কথা, আচ্ছা যাচ্ছি, এটা সাধারণ, ও আচ্ছা এটার মানে আলাদা হয়, আচ্ছা এই যে দেখো একই ভাষার বিভিন্ন মানে, অর্থাৎ তার অনুষঙ্গ করা, তার মিল অমিল খুঁজে পাওয়া, সেটা হচ্ছে ভাষাগত অনুষঙ্গ।
বহুমুখী পার্থক্যীকরণ, একটা বিষয়ের বিভিন্ন মুখ, তার মধ্যে অর্থাৎ পাখি কমন ধারণা, তার পার্থক্যীকরণ, এটা পায়রা, এটা টিয়া, এটা ময়না, এটা ঘুঘু, এটা বুলবুলি, এটা শালিক, এটা চড়াই, অর্থাৎ বহুমুখী পার্থক্য করা, বিভিন্ন বিষয়ের মধ্যে এবার আলাদা করতে, পৃথকীকরণ, এটা কিন্তু দেখো অনেকটা জটিল ব্যাপার, সেইটাকে বলা হচ্ছে বহুমুখী পার্থক্য। এবার ধারণার শিখন অনেকটাই জটিল, ধারণা কনসেপ্ট, কোনো বিষয়ে সঠিক ধারণা তখনই পাবে তার বিষয়ে সঠিক জ্ঞান লাগবে, সেটা বুঝতে হবে, বাস্তবে সেটা আমার দেখতে হবে, তবেই ধারণা হবে। এটা হচ্ছে ধারণা শিখন। ধারণা শিখন কিন্তু অনেকটা উন্নত পর্যায়ে। সপ্তম স্তর নিয়ম শিখন। নিয়ম শিখন মানে বিভিন্ন বিষয়ের বিভিন্ন নিয়ম আছে, আচরণ আছে, কালচার আছে, সেই বিষয়টা বুঝতে পারা, সেই অনুযায়ী আচরণ করতে পারাটাকে নিয়ম শিখন বলে। সমাজে চলতে গেলে নিয়ম শিখনটা খুব ইম্পর্টেন্ট। আমি যদি তার নিয়ম কানুন না জানি সমাজে চলতে পারবো না। লাস্ট সমস্যা সমাধানমূলক শিখন, প্রবলেম সলভিং শিখনের, জ্ঞানের ভাষায় শিখনের সর্বোচ্চ পর্যায়ের শিখন, সবচেয়ে জটিল শিখন হচ্ছে সমস্যা সমাধানমূলক। এক্ষেত্রে প্রাণী কি করে, কোন সমস্যা যখন আমার সামনে আসছে তার সঠিক সমাধান করতে পারলে, প্রবলেম সলভ করতে পারলেই আমি সাকসেস হবো। এটা হচ্ছে প্রবলেম সলভিং বা সমস্যা সমাধান। তাহলে জ্ঞানের মতো শিখনের স্তর কটি? 8টি। শিখনের প্রথম স্তর বা সরলতম শিখন কোনটি? সংকেত লার্নিং বা সংকেত শিখন বা সিগন্যাল লার্নিং। সর্বোচ্চ বা জটিল শিখন কোনটি? প্রবলেম সলভিং বা সমস্যা সমাধান শিখন। এই কয়েকটা জিনিস মনে রাখলেই হবে। এই হলো জ্ঞানের মতো শিখন। এইবার লাস্ট আমরা আসবো শিখনের স্তর বা পর্যায়। খুব খুব ইম্পর্টেন্ট, শিখনের স্টেজ কি সেইটা এবার আমরা আলোচনা করব। স্তর বা পর্যায়, বেসিক্যালি শিখনের মেন স্তর যদি বলি 3টে, কিন্তু এখন এটা সরলীকৃত করে 4টে ভাগেই বলা হয়। কেন 3টে 4টের কনফিউশন আমি দূর করে দিচ্ছি। শিখনের স্তর বা পর্যায় হচ্ছে প্রধান হচ্ছে প্রথম স্তর যেটা আছে শিখনের, সেটা হচ্ছে গ্রহণ। আমি ডিটেলস আসছি। গ্রহণ। 2 নম্বর হচ্ছে ধারণ বা সংরক্ষণ, অর্থাৎ স্টোরেজ করতে হবে, ধারণ বা সংরক্ষণ। 3 নম্বর হচ্ছে রিপ্রোডাকশন, পুনরুত্থাপন। পুনরুত্থাপন, এই পুনরুত্থাপনের আবার 2টো ভাগ। পুনরুত্থাপনের 2টো ভাগ কি কি? এক হচ্ছে পুনরুদ্রেক, রিকল, আর একটা হচ্ছে প্রত্যাভিজ্ঞা, রিকগনিশন, প্রত্যাভিজ্ঞা। এবার প্রত্যেকটা আমরা আলোচনা করছি, পরে আমি 3টে 4টের কনফিউশনটা কি আছে সেটা আমি দূর করে দেবো। গ্রহণ, শিখনের প্রথম স্তর হচ্ছে গ্রহণ, অর্থাৎ আমি কিছু শিখতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে? গ্রহণ করতে হবে। বাইরের উদ্দীপক থেকে কোনো বিষয় গ্রহণ না করলে আমি শিখবো কি করি? আমি কি বলে মুদালিয়ার কমিশন শিখতে চাইছি, তাহলে আমাকে গ্রহণ করতে হবে। যে কোনো সোর্স থেকে, বই পড়ে হতে পারে, ভিডিও দেখে হতে পারে, স্যারের কাছ থেকে হতে পারে, অডিও শুনে হতে পারে, যে কোনো সোর্স থেকে আমাকে আগে তথ্যটা নিতে হবে। তো এইটাকেই বলা হচ্ছে গ্রহণ, অর্থাৎ গ্রহণ হচ্ছে শিখনের প্রথম স্তর। দ্বিতীয় স্তর ধারণ। ধারণ কি? আমি এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম, আলটিমেটলি রিটফল 0 হবে। অর্থাৎ নির্দিষ্ট বিষয় গ্রহণ করার পর বা শেখার পর নির্দিষ্ট সময় অন্তর তার কতটা আমি মনে রাখতে পারছি সেটাই হচ্ছে ধারণ। এই ধারণ ক্ষমতাটাই হচ্ছে আসলে শিখন, কতটা আমি ধরে রাখতে পারছি। আমি 10 লাইনের একটা কবিতা এখন মুখস্থ করলাম, কাল সকালে উঠে দেখলাম 6 লাইন মনে আছে, 4 লাইন ভুলে গেছি, তাহলে একদিন অন্তর আমার ধারণ ক্ষমতা হলো 6 লাইন, 4 লাইন কিন্তু আমার বাদ হয়ে গেছে। তাহলে কতটা আমি নির্দিষ্ট সময় অন্তর যা আমি স্টাডি করেছি আর তার কতটা আমি ধরে রাখতে, মনে রাখতে পেরেছি, তার ব্যবধানটাই হচ্ছে কি? তার ব্যবধানটাই হচ্ছে ধারণ। অর্থাৎ শিখনের সাফল্য নির্ভর করে কোন স্তরটার উপর বলতে পারে? অবশ্যই ধারণের উপর। যে ব্যক্তির ধারণ ক্ষমতা যত বেশি হবে তার শিখন তত স্থায়ী হবে, তত বেশি সে শিখন সার্থক ভাবে করতে পারবে, শিখনে সে সফল হবে। ধারণ। এবার থার্ড বললাম পুনরুত্থাপন। শুধু আমি পড়লাম, আমার মনে আছে, পরীক্ষা এবার আসলো, আমি লিখবো না, আমি জানি স্যার বললেন কিছু হবে, আমাকে এবার প্রয়োজন অনুযায়ী সেটা উত্থাপন করতে হবে। উত্থাপন, রিপ্রোডাকশন, এটা কি বলছে? পুনরুত্থাপন। প্রয়োজন অনুযায়ী আমি শিখেছি কিনা কি করে বুঝবে? প্রয়োজন অনুযায়ী সেটা উত্থাপন করতে হবে। তুমি এসএলএসটি পরীক্ষা দিতে সব মুখস্থ করলে কিন্তু পরীক্ষার হলে লিখলে না, স্যার আমার মুড নাই, আজকে আমার মন ভালো নাই, বললে হবে? হবে না। তুমি কতটা জানো সেটা প্রমাণ পাবে ওখানে, কতটা তুমি উপস্থাপন করতে পারছো, এটাই পুনরুত্থাপন। পুনরুত্থাপনের 2টো, পুনরুদ্রেক, প্রত্যাভিজ্ঞা। পুনরুদ্রেক হচ্ছে এক কথায় তোমার যে মনে করা,
অর্থাৎ আমি যেটা শিখেছি সেটা প্রয়োজন যে মনে করো। তোমার কাছে ভারত কবে স্বাধীন হয়েছিল? 1947 সালে। প্রচেষ্টামূলক শিক্ষণ কৌশলের প্রবক্তাকে থন্ডাই, প্রাচীন অনুবর্তনের প্রবক্তাকে প্যাবলভ। এই যে তুমি বলতে পারছো কোন রকম কোনো অপশন ছাড়া সাধারণভাবে মনে করতে পারা, রিকল, এটাকেই বলছে পুনরুদ্বেগ বা রিকল। সরাসরি মনে করতে পারা প্রয়োজনে, সেটি হচ্ছে রিকল। আর প্রত্যাভিজ্ঞার সহজ কথা হচ্ছে চিনতে পারা বা চিনে নেওয়া। অর্থাৎ আমি সরাসরি বলতে পারছি না, কিন্তু দেখলে চিনতে পারবো। এক কথা বলে পেটে আসছে মনে নাই স্যার, এটা অপশন দিলে বলতে পারবো। দিস ইজ চিনে নেওয়া, প্রত্যাভিজ্ঞা, রিকগনিশন। অর্থাৎ পলাশির যুদ্ধ কবে হয়েছিল তুমি বলতে পারছো না, তোমাকে অপশন দিলাম 1857, 1757, 1947, 1389। তুমি বলো পলাশির যুদ্ধ, এই তো 1757। দেখে চিনতে পারলে। তোমাকে বললাম তোমার জীবনের যতগুলো বন্ধু এখন অব্দি তোমার সাথে হয়েছে তুমি একটা লিস্ট করে দাও, দিলে তুমি 1 থেকে শুরু করে একদম ইউনিভার্সিটি পর্যন্ত প্রায় 50টা 100টা বন্ধু বান্ধবীর নাম লিখে, ঠিক আছে, ভেবে চিনতে হয়ে গেল। লিস্ট দিয়ে তুমি বাড়ি যাচ্ছ, হঠাৎ করে একটা বন্ধুর সাথে দেখা, আরে শ্যামল, এর কথা তো আমার মনে ছিল না, আরে কত ভালো বন্ধুত্ব ছিল সেই যখন 9-এ পড়ছিলাম, কিছুদিন ওর সাথে ভালো বন্ধুত্ব হয়েছিল। অর্থাৎ শ্যামলের কথা আমার মনে পড়েনি, শ্যামলকে দেখে মনে পড়লো। অর্থাৎ দেখে চিনতে পারা, এটি হচ্ছে প্রত্যাভিজ্ঞা। সরাসরি মনে করতে পারছি না, পেটে আসে মুখে আসে না, বললাম না। সরাসরি যেটা মনে করতে পারছি না কিন্তু দেখে চিনতে পারছি, সেটাকেই বলা হচ্ছে প্রত্যাভিজ্ঞা বা রিকগনিশন। তাহলে শিখনের স্তর হচ্ছে 3টে, এখন আর বলা হচ্ছে না। মেন কিন্তু 3টে, কারণ পুনরুত্থাপনের 2টো ভাগ, কিন্তু আজকাল এইটাকে আর উল্লেখ করছে না। সরাসরি শিখনের স্তর 4টে বলা হচ্ছে, গ্রহণ, ধারণ, পুনরুদ্বেগ, প্রত্যাভিজ্ঞা। 4টেকেই আমরা করবো এখন, এইটাকে আর আইসোলেট করে দেওয়া হচ্ছে। গ্রহণ, ধারণ, পুনরুদ্বেগ, প্রত্যাভিজ্ঞা। পুনরুত্থাপনে যে 2টোকে একত্রে বলা হয়। এই শিখনের মোটামুটি প্রাথমিক ধারণা গেল। এরপরে শিখনের উপাদানগুলো আমরা যেগুলো আছে, প্রেষণা আছে, মনোযোগ আছে, আগ্রহ আছে, যেমন করবো। শিখন কৌশলগুলো যা আছে খুব সহজভাবে আমরা আলোচনা করবার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ।